আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার 2টা দেখব, যেটা হচ্ছে গতি নিয়ে। চলো শুরু করা যাক। আচ্ছা, আমরা গতি সম্পর্কে সবারই ধারণা আছে, গতি কি আর স্থির অবস্থা কি। এটা মোটামুটি সবাই জানি। যে আমরা মূলত গতিটা কি বুঝি, যে আমরা যখন একটা বাসে চড়ি তখন বাসটা হচ্ছে চলতে থাকে, ওটাকে গতি বলি। অথবা ধরো যে আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে সামনের দিকে আগাচ্ছি, এটাকে গতি বলতেছি, যে আচ্ছা আমি হাঁটতেছি তো সে গতিশীল অবস্থায় আছে। অথবা একজন হাঁটতেছে সে গতিশীল অবস্থায় আছে, একজন দাঁড়ায় আছে তাকে বলতেছি স্থির। আচ্ছা, এই জিনিসটাকে কেন স্থির বলতেছি, কেন সে গতিশীল বলতেছি, আসলে কি সে গতিশীল নাকি, এটা কিভাবে বুঝবো? এই জিনিসটা বোঝার জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। So, আমরা গতি কি স্থির কি, গতি সাধারণত জানি যে অবস্থার পরিবর্তন, আর স্থির অবস্থা বলতে বুঝি যে অবস্থার পরিবর্তন করতেছে না। তো গতি কি স্থির কি এটা সম্পর্কে জানার জন্য যে প্রসঙ্গ বিন্দু জানা লাগবে সেটা সম্পর্কে আমরা আগে জেনে আসি, দেখা যাক। তো প্রসঙ্গ বিন্দু জিনিসটা কি? প্রসঙ্গ বিন্দু জিনিসটা হচ্ছে যার সাপেক্ষে আমরা কাজ, মানে গতিটাকে পরিমাপ করি, বা যার সাপেক্ষে আমরা বুঝতে পারি যে বস্তুটা কি গতিশীল নাকি স্থির আছে, অথবা আমি কি গতিশীল নাকি স্থির আছে, আমার সামনে যে হাঁটতেছে সে গতিশীল নাকি স্থির আছে। যেমন ধরো, সাপোজ আমি একটা বাসে বসে আছি। হ্যাঁ, বাসের মধ্যে আমি বসে আছি। তো বাসটা কি স্থির আছে নাকি গতিশীল আছে, এটা আমি কিভাবে বুঝবো? এটা বোঝার সবচেয়ে প্রথম উপায় হচ্ছে আমার সামনের যে সিন গুলো আছে ওইগুলো চেঞ্জ হচ্ছে নাকি। ধরো যে আমার গাছের বাসটা একটা রাস্তা দিয়ে যাচ্ছে, সামনে একটা গাছ আছে। সো বাসটা কি এই গাছটাকে পাস করছে নাকি করে নাই? সামনে একটা মানুষ আছে, বাসটা কি মানুষটাকে পাস করছে নাকি করে নাই? যদি পাস করে তাহলে হচ্ছে বাসটাকে আমরা বলি যে গতিশীল, যদি পাস না করে তাহলে বাসটাকে বলি স্থির। যে কারণে হচ্ছে, মানে আমরা প্রসঙ্গ কাঠামো, এই যে আমরা গাছটাকে সাপেক্ষ ধরে আমরা যে মাপলাম যে বাসটা কি গতিশীল নাকি স্থির, এই জিনিসটাই হচ্ছে কি প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে? আচ্ছা, এখন প্রসঙ্গ কাঠামো বলতে গেলে এখানে বলা আছে প্রসঙ্গ কাঠামো স্থির বিন্দু বা বস্তুকে বোঝায়। অ্যাকচুয়ালি কি স্থির বিন্দু বা বস্তু একটা প্রসঙ্গ কাঠামো? অ্যাকচুয়ালি কিন্তু না। প্রসঙ্গ কাঠামো চাইলে গতিশীল হতে পারে। যেমন তোমাকে একটা এক্সাম্পল দেই। আচ্ছা, ওই এক্সাম্পলটা জানার আগে তোমরা হচ্ছে আমাকে জানাও যে প্রসঙ্গ কাঠামো হচ্ছে কি আসলেই কি স্থির, নাকি ওটা গতিশীল হতে পারে, নাকি গতিশীল স্থির দুইটাই হতে পারে, এটা কমেন্টে জানিও। ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে প্রসঙ্গ কাঠামো থেকে একটু দূরে চলে যাই। আমরা দূরে না, মানে কাছাকাছি, যে আপেক্ষিকতা। তো আপেক্ষিকতা জিনিসটা কি? আপেক্ষিকতা জিনিসটা হচ্ছে, এখন যা বলবো তা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর সাথে অনেকটা মিলে যাবে। আর আপেক্ষিকতা অনেক ব্রড, যেটা হচ্ছে ফিউচারে জানতে পারবে। ঠিক আছে? আপাতত একটু ধারণা দিই। আপাতত আপেক্ষিকতার ধারণাটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছুকে দেখি ওটা কি আমার সাপেক্ষে অথবা গতিশীল হতে পারে, আরেকজনের সাপেক্ষে স্থির হতে পারে। যেমন পৃথিবীতে তো আমরা ঘুরতেছি, তাই না? ধরো এটা একটা পৃথিবী, পৃথিবীর উপরে আমি দাঁড়ায় আছি। তা আমার কাছে কি মনে হবে? পৃথিবীটা স্থির। কিন্তু উপর থেকে যদি একটা স্পেস ক্রাফট থেকে যদি দেখে মানুষ যে পৃথিবীটা স্থির নাকি গতিশীল, তখন মনে হবে কি পৃথিবীটা গতিশীল, তাই না? তার মানে একজনের সাপেক্ষে পৃথিবীটা স্থির আছে, আরেকজনের সাপেক্ষে গতিশীল আছে। একটা কথা চিন্তা করি, যে চাঁদকে তো দেখি আমরা সবাই। তো চাঁদকে যখন আমরা দেখি, চাঁদ আমার সাপেক্ষে কি মনে হয়? স্থির মনে হয়। কেন স্থির মনে হয়? চাঁদের পিছনে যে প্রসঙ্গ কাঠামোটা আছে, যেটাকে আমরা আকাশ বলতেছি, বা আকাশ তারা নক্ষত্র যাই বলো, আকাশের মধ্যে অনেক তারা আছে। তো ওইটা কি স্থির নাকি গতিশীল? ওইটা আমরা জানি না। মহাকর্ষ মানে জানি অ্যাকচুয়ালি যে মহাকর্ষ হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে বড় হচ্ছে, কিন্তু আমাদের কাছে দেখে মনে হচ্ছে এটা স্থির। চারটাকে দেখে মনে হচ্ছে স্থির কেন? চারটাকে দেখে মনে হচ্ছে কেন স্থির? কারণ চারটার যে পিছের যে প্রসঙ্গ কাঠামো, তার সাপেক্ষে চারটা মনে হচ্ছে না যে নড়তেছে। যদি মনে হতো নড়তেছে তাহলে নড়তেছে, মানে তাহলে গতিশীল মনে হতো। যেহেতু মনে হচ্ছে না যে এটা কি চলছে নাকি চলছে, মানে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কি এটা চেঞ্জ হচ্ছে নাকি হচ্ছে না, তাই আমরা চারটাকে বলতেছি হচ্ছে স্থির অবস্থায় আছে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু না। অনেকক্ষণ লক্ষ্য করলে দেখা যাবে চারটা আসলেই অবস্থান পরিবর্তন করতেছে। তো আপেক্ষিকতাও এটা, যে একজনের সাপেক্ষে যে গতিশীল হতে পারে, আরেকজনের সাপেক্ষে স্থির হতে পারে। যেমন ধরো যে আপেক্ষিকতা, মানে বর্তমানে গতির তুলনায় আমি আপেক্ষিকতাটার সংজ্ঞাটা দিচ্ছি, বর্তমানে বুঝাচ্ছি আর কি। যে সাপোজ ধরো যে আমি একটা ট্রেনে আছি। তো ট্রেনের মধ্যে কি হয়? ধরো এটা একটা ট্রেন, ট্রেনে আরো বগি থাকে যদিও লাগানো। এটা একটা ট্রেন সাপোজ। সো ট্রেনের মধ্যে আমি বসে আছি, অথবা তুমি বসে আছো।
তোমার পাশে আরেকজন বসে আছে, তখন ট্রেনের দুইজন যে বসে আছো তোমরা পাশাপাশি, তখন তোমার পাশের বন্ধুটাকে কি বলবে, কেউ স্থির নাকি গতিশীল? তখন তুমি বলবা যে না, সে তো স্থির ভাবে বসে আছে, আমি তো তারে দেখতেছি সে নড়তেছে না। কিন্তু অ্যাকচুয়ালি কি তোমরা দুইজনেই স্থির? না, তোমরা দুইজনই গতিশীল। তোমরা দুইজনই ট্রেনে চলতেছে। তোমাদের দুইজনকেই যদি বাইরে থেকে একজন দেখে যে ভাই এখানে একজন আছে, এখানেও একজন আছে, and তোমাদের দুইজনকেই যদি বাইরে থেকে একজন দেখে, তখন সে কি বলবে যে না ভাই, ও তো নড়তেছে, ও তো সামনের দিকে যাচ্ছে, তো তার সাপেক্ষে কি হইতেছে, তুমি তার সাপেক্ষে হয়ে যাইতেছে হচ্ছে তোমরা গতিশীল, কিন্তু তোমার সাপেক্ষে ও কি গতিশীল না। আপেক্ষিকতার আরেকটা এক্সাম্পল হচ্ছে যে প্রসঙ্গ কাঠামোর আপেক্ষিকতার, যে ধরো দুইটা ট্রেন সামনাসামনি আছে, এখানে একটা ট্রেন আঁকলাম, এখানে একটা ট্রেন আঁকলাম, ট্রেনে আরো বগি থাকে, জাস্ট আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য ছোট করে আঁকতেছি, এখানে আবার আঁকতেছি। এই ট্রেনটা স্থির আছে নিচেরটা, উপরটা এইদিকে সামনের দিকে ঘুরতেছে, যাচ্ছে। এই ট্রেনে একটা মানুষ বসে আছে, সেই মানুষটা যদি সরাসরি ট্রেনের দিকে তাকায়, তখন সে মনে হবে কি যে তার নিজের ট্রেনটা নড়তেছে, ওইটা না, তার নিজের ট্রেনটা কি চলতেছে গতিশীল, ওই ট্রেনটা স্থির আছে। এটা কেন মনে হয়? কারণ হচ্ছে তার প্রসঙ্গ কাঠামোটা নড়তেছে। যখন আমরা দেখি যে আমাদের প্রসঙ্গ কাঠামোটা নড়তেছে, তখন আমার মনে হয় কি যে এটা গতিশীল। অ্যাকচুয়ালি কিন্তু গতিশীল না। এটা ঠিক তখনই বোঝা যায় যখন ট্রেনের পিছনে যে প্ল্যাটফর্মটা আছে, এই প্ল্যাটফর্মটাকে আমরা খুব মনোযোগ দিয়ে দেখতে পারি ট্রেনের জানলার ফাঁক বা দরজার ফাঁক দিয়ে, তখন মনে হবে যে আচ্ছা ঠিক আছে, না, আমি স্থির আছি, ওই ট্রেনটা গতিশীল। ঠিক আছে? এই জিনিসগুলা যে আমার সাপেক্ষে একরকম, আরেকজনের সাপেক্ষে আরেক রকম, এই জিনিসটা আসলে আপেক্ষিকতা, যে অথবা রিলেটিভিটি, যে বিভিন্ন পার্সনের সাপেক্ষে এক এক রকম হয়। ইভেন বিজ্ঞানের যখন বিভিন্ন এক্সপেরিমেন্ট করা হয়, দেখবা যে এক একজনের রেজাল্ট এক এক রকম আসে, এক একজনের সাপেক্ষে এক এক রকম হয়, এক একজন এক এক ভাবে চিন্তা করে, অনেক কিছুই হয়। সো আর ডিটেলসে না গেলাম, আমরা সামনের দিকে আগাই। সো এখন হচ্ছে তোমাদেরকে যেটা পড়াবো, এটা হচ্ছে জড়তা কি। সো জড়তা হচ্ছে জিনিসটা তোমাকে বোঝানোর জন্য যে প্রথমে আমরা একটা চিন্তা করি, আমরা একটা বাসে আছি। সো বাসটা গতিশীল। সো বাসটা গতিশীল হলে হচ্ছে যখন বাসটা হঠাৎ করে ব্রেক করবে, তখন কি করবে? বাসের মানুষগুলো সামনের দিকে আগায় যায়। অথবা তুমি যখন বাসটার দিকে ব্রেক করে, তখন দেখবো হচ্ছে আমি বসে আছি এভাবে, আমি সামনের দিকে আগায় গেছি। কেন আগায় গেলাম? তার কারণটা হচ্ছে আমি প্রথমে একটা গতি ছিল আমার, যখন বাসটা হঠাৎ করে ব্রেক করছে, আমার বডি তো গতিশীল, আমার বডিটা সামনের দিকে আগায় আছে। এই যে সামনের দিকে আগায় যাওয়ার প্রবণতা, মানে আমি গতিশীল বস্তু গতি থাকার প্রবণতা, এটাকে বলতেছে হচ্ছে জড়তা। অথবা স্থির বস্তু, যেমন ধরো বাসটা যখন চালু করে নাই, বাসটা স্টার্ট করলো, হঠাৎ করে স্টার্ট করে একটা অ্যাক্সেলারেশন দিল বা হচ্ছে একটা গতি লাভ করলো বা ত্বরণ লাভ করলো, তখন কি হবে? আমি পিছের দিকে চলে যাই, বা তোমরা দেখবে হচ্ছে তোমরা একটু পিছের দিকে চলে যাও। কেন পিছের দিকে চলে যাও? কারণ হচ্ছে, এটার মূল কারণ হচ্ছে স্থিতি জড়তা। মানে আমি প্রথমে স্থির ছিলাম, কিন্তু সেই বাসটা যখন সে ছাড়ছে, তখন কি আমি স্থির থাকতেই চাচ্ছি, আমি গতিশীল হতে চাচ্ছি না বাসটার সাথে, যে কারণে হচ্ছে আমাদের হচ্ছে আমরা পিছের দিকে চলে যাই। আচ্ছা, কিছুক্ষণ পর তো আমি ঠিকই বাসের সাথে নড়তেছি। আচ্ছা, বাসটা যখন ব্রেক করলো, আমি সামনের দিকে চলে যাচ্ছি, কিন্তু আমার নিজের অংশ তো সামনের দিকে যাচ্ছে না। হ্যাঁ, অনেক জোরে ব্রেক ধরলে হয়তো আবার সামনের দিকে যায়, কিন্তু সাধারণত তো সামনের দিকে যাচ্ছে না। এটা কেন হয় বলো তো? এটার আনসারটা তোমরা কমেন্টে একটু জানিয়ে তো। আচ্ছা, তো জড়তা কি? কোন বস্তু, স্থির বস্তু স্থির থাকার প্রবণতা, আর গতিশীল বস্তু গতিশীল থাকার প্রবণতাকে কি বলে হচ্ছে জড়তা। এই জড়তা নিয়ে চ্যাপ্টার 3 তে আরো ডিটেলসে পড়বা। আমরা হচ্ছে এখন সামনের দিকে আগাই। আচ্ছা, আমরা গতি সম্পর্কে জানছি, তাই না? কারণ গতিকে অনেক ভাগে ভাগ করা যায়, কিন্তু আমরা সব ভাগ জানবো না, যেগুলো বইয়ে দেওয়া আছে সেগুলো সম্পর্কে জানি। প্রথমত সরলরৈখিক গতি কি? সরলরৈখিক গতি হচ্ছে কোন বস্তু যখন একটা সরলরেখা বরাবর চলে, তার মানে হচ্ছে একটা বাস যদি সোজা রাস্তায় চলে, আঁকা বাঁকা না হয়, তারপর সোজা দিকে যাচ্ছে, এদিকেও যাচ্ছে না এদিকেও যাচ্ছে না, সোজা স্ট্রেট ফরওয়ার্ড আছে। অথবা একটা ভ্যান চলতেছে, অথবা একটা সাইকেল চালাচ্ছ, সোজা কথা একটা সরলরৈখিক পথে যদি চলে, সেটাই হচ্ছে সরলরৈখিক গতি। অথবা সোজা পথে চলতেছে সরলরেখা বরাবর, সরলরৈখিক গতি। এটা নিয়ে ডিটেলসে বলার কিছু নেই। নেক্সট হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি বলার আগে আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে একটা অক্ষ। সাপোজ আমাদের একটা বিন্দু, কেন্দ্র আছে, একটা বৃত্ত আর একটা কেন্দ্র।
কেন্দ্রের মধ্যে যদি আমি এই কলমটাকে ধরি, কলমটা হচ্ছে সেই অক্ষটা। এই অক্ষের চারপাশে কি বৃত্তটা কি ঘোরার মানে সার্কেলের মতো যদি রোটেট করতে থাকে, এভাবে ঘুরতে থাকে, তাহলে এটাকে কি বলবো? ঘূর্ণন গতি। ঘূর্ণন গতিটা কি? ঘূর্ণন গতি হচ্ছে একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকা, এটাকে বলে ঘূর্ণন গতি। ঠিক আছে? যেমন এই আমরা যখন ফুটবলে ক্লিক করি, ফুটবলটা কি ঘুরতেছে এভাবে, তার একটা মাঝখানে অক্ষ ধরতে পারি, ওই অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, এটাকে কি বলবো? ঘূর্ণন গতি। যেমন ধরো পৃথিবী, আমাদের পৃথিবী ঘুরতেছে না, পৃথিবী নিজ অক্ষের উপর ঘুরতেছে, এটাকে কি বলবো? ঘূর্ণন গতি বলবো। আর নিজ অক্ষের সাপেক্ষে সে যখন ঘুরবে তাকে কি বলতেছে? হচ্ছে ঘূর্ণন গতি। সবচেয়ে ভালো এক্সাম্পলটা হচ্ছে তোমার বাসার সিলিং ফ্যানের দিকে যদি তাকাও, সিলিং ফ্যানটা যখন অন থাকে তখন তার মাঝখানের বিন্দুটাকে কেন্দ্র করে সে কিন্তু ঘুরতেছে, নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে ঘুরতেছে। এটাকে কি বলতেছে? আমাদের ঘূর্ণন গতি। তো ঘূর্ণন গতির সংখ্যাটা এখানে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর হচ্ছে সামনের দিকে আগে। নেক্সট নেক্সট হচ্ছে চলন গতি। চলন গতিটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, পরীক্ষার সময় প্রায় আসে যে চলন গতি কাকে বলে। চলন গতি জানার জন্য তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা বিন্দু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। মানে হচ্ছে ধরো এই এক্সাম্পলটা একটা প্লেনের, এখানে একটা প্লেনের এক্সাম্পল দেওয়া আছে। প্লেনটা কি প্রথমে সোজা ছিল, আস্তে 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 প্লেনটা উপরে উঠতেছে এভাবে, বেঁকে নাই কিন্তু, সোজা ভাবে উপরে উঠতেছে। দেখো প্রত্যেকটা বিন্দু কিন্তু সোজা অক্ষ বরাবর আছে, এই যে একই দিকে আছে, সেম ভাবে আস্তে আস্তে উপরে উঠতেছে। যেহেতু সেম ভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, তারা কি একই সময়ে একই দূরত্ব অতিক্রম করতেছে। যদি এটা 1 সেকেন্ডে হয়, 2 সেকেন্ডে এই জায়গায়, 3 সেকেন্ডে এই জায়গায়, তার প্রত্যেকটা বিন্দু কিন্তু সেম জায়গায় আছে, সমান সময় সমান দূরত্ব। এই গতিটাকে বলতেছে চলন গতি। কিন্তু পাশের চিত্রটা যদি আমরা দেখি, পাশের চিত্রটা কেমন হয়েছে? প্লেনটি হয়ে গেছে, তারপরে সে এরকম ভাবে ঘুরে আবার সোজা হয়েছে। তো এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাতে কিন্তু এই বিন্দুটা যতটুকু দূরত্ব অতিক্রম করছে, এই মাথারটা কিন্তু সেম দূরত্ব অতিক্রম করে নাই, দুটো ডিফারেন্ট দূরত্ব অতিক্রম করছে। যে কারণে আমরা এটাকে চলন গতি বলতে পারবো না। চলন গতি পড়ার জন্য আমাদের মাথায় রাখতে হবে প্রত্যেকটা বিন্দু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করতে হবে। এই জায়গায় কিন্তু ডিফারেন্ট দূরত্ব অতিক্রম করে ফেলছে। ধরো এটা 1 সেকেন্ডে হইলে 2 সেকেন্ডে এই বিন্দুটা উপরেরটা এখানে চলে গেছে আর নিচেরটা এই জায়গায় চলে গেছে, যেটা ডিফারেন্ট। যে কারণে এটাকে আমরা চলন গতি বলতে পারবো না। তো আশা করি চলন গতি বুঝতে পারছো, যে সব কণা একই সময়ে মানে একই দূরত্ব বা সমান দূরত্ব অতিক্রম করবে। এখন আসো আমরা পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি জানার জন্য আমরা মাথায় ছোটবেলায় যখন পর্যাবৃত্ত গতি পড়ছিলাম তখন আমার মাথায় সর্বপ্রথম যেটা আসছিল সেটা হচ্ছে পর্যায়ক্রম। পর্যায়ক্রম মানে কি? একই জিনিস বারবার ঘটে। ঠিক আছে? আচ্ছা, মানে হচ্ছে পর্যায়বৃত্ত গতি হচ্ছে কিছুক্ষণ পর পর সেম ঘটনার মানে সেম গতিটা রিপিট করবে, অথবা ধরো হচ্ছে ভালো মতনে বলতে গেলে যে কতক্ষণ পর পর একই সময়ে একই দিক দিয়ে অতিক্রম করবে। যেমন ধরো আমি একটা দোলনা বা একটা পেন্ডুলাম, পেন্ডুলাম যখন ঘুরে এভাবে ঘুরতেছে, এভাবে ঘুরতেছে, এভাবে ঘুরতেছে, এভাবে ঘুরতেছে। সর্বপ্রথম কি পেন্ডুলামটা এখানে ছিল, তারপর সে এভাবে গেল, এখানে আসলো, আবার সে ব্যাক আসলো, আবার কি এদিকে গেল, যখন আবার এদিকে গেল, দেখো কি প্রথমে এই দিক থেকে এদিকে গেছে, আবার এদিক থেকে এদিকে গেল। তার মানে কি সে পর্যায়ক্রমে এরকম ভাবে ঘুরতে থাকবে, একই বিন্দু বারবার অতিক্রম করবে, যেটাকে বলতেছে হচ্ছে পর্যাবৃত্ত গতি। যেমন আমাদের হৃদস্পন্দন, হৃদস্পন্দন কি হয়? হার্টবিটটা প্রথমে বাড়ে, কমে, বাড়ে, কমে, একই জিনিস বারবার রিপিট করতেছে একই গতিটা, এবং একই দিক থেকে ঘটতে হবে কিন্তু। ওটাকে কি বলে? পর্যাবৃত্ত গতি। সংজ্ঞাটা আমরা একটু পড়ে নিই। যে গতি নির্দিষ্ট সময় পর পর একই অবস্থার পুনরাবৃত্তি করে তাকে পর্যাবৃত্ত গতি বলে। যেমন ধরো এখানে একটা ছবি দেওয়া আছে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে। দেখো পৃথিবীটাকে কি এদিক থেকে ঘুরতেছে, ঘুরে 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 আবার এদিকে আসতেছে, আবার সেম দিকে ঘুরতেছে, আবার আসতেছে, আবার সেম দিকে ঘুরতেছে, আবার আসতেছে। এগুলো কিন্তু প্রতি বছরই রিপিট হচ্ছে, যে কারণে এই গতিটাকে কি বলতেছি আমরা? পর্যাবৃত্ত গতি বলতেছি। আচ্ছা তুমি বলো তো, তোমরা একটা জিনিস বলো তো, যে আমাদের যে ফ্যান দেখি বা হচ্ছে আমাদের যে ঘূর্ণন গতিটা একটু আগে পড়লাম, ওইটা কি পর্যাবৃত্ত গতি? ওটা কি আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারবো?
পর্যায়ভিত্তিক গতির সংজ্ঞা অনুসারে? এটা যদি জেনে থাকো তাহলে কমেন্ট আউট করো। আচ্ছা, তো পর্যায়বৃত্ত গতি সম্পর্কে আমরা ধারণা পেয়েছি যে সেম জিনিস রিপিটেডলি ঘটবে, একই দিক থেকে করতে হবে নির্দিষ্ট সময় পর পর। এরকম হইলে হবে না যে ধরো প্রথম ঘূর্ণনটা যখন দিছিল তখন তার সময় লাগছে 1 বছর, কিন্তু দ্বিতীয় ঘূর্ণনটা যখন দিছে তার সময় লাগছে 2 বছর। এখানে সময়টা কি হয়ে গেছে? ডিফারেন্ট হয়ে গেছে। অথবা ধরো যে 3 বছরই, ধরো দ্বিতীয় ঘূর্ণনটা তার 3 বছর লাগছে, সময়টা কি ডিফারেন্ট হয়ে গেছে। সময় ডিফারেন্ট হলেও চলবে না পর্যাবৃত্ত গতিতে। পর্যাবৃত্ত গতিতে মাথায় রাখা লাগবে, এক হচ্ছে অবস্থান, যে হচ্ছে একই দিক থেকে অতিক্রম করবে। আবার হচ্ছে আরেকটা জিনিস কি রাখবে, যে নির্দিষ্ট সময় পর পর সময়টার গ্যাপটা নির্দিষ্ট হইতে হবে। যদি নির্দিষ্ট না হয় তাহলে কিন্তু এটা পর্যাবৃত্ত গতি আমরা বলতে পারবো না। ঠিক আছে, এখন আসো আমরা নেক্সট টপিকে যাই, সরল স্পন্দন গতি। আচ্ছা, সরল স্পন্দন গতি কি? এটা আসলে এক ধরনের পর্যায়বৃত্তই গতি। আচ্ছা, কিন্তু এটার মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলোর মধ্যে সর্বপ্রথম যেটা মাথায় রাখবো যে এখানে সরল বলছে। সরল বললে আমাদের সর্বপ্রথম মাথায় আসে হচ্ছে, আমার মাথায় আসে আর কি, সরলরেখা। তো একটা সরলরেখা কি? সরলরেখা বা স্ট্রেট লাইন। ওকে, সরল স্পন্দন গতির সর্বপ্রথম শর্ত হচ্ছে এটা হচ্ছে এমন একটা পর্যাবৃত্ত গতি যেটা সরলরৈখিক ভাবে চলবে এবং উভয় পাশে স্পন্দিত করবে, মানে উভয় পাশ দিয়ে সে পর্যাবৃত্ত গতি হবে। আমরা সংজ্ঞাটা একবার পড়ি, তারপর আবার ডিটেলসে বলতেছি। যে পর্যায়বৃত্ত গতিতে কোনো বস্তু সাম্য অবস্থার দুই পাশে সামনে এবং পেছনে চলাচল করে পুনঃস্থাপন বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয় তাকে সরল স্পন্দন গতি বলে। কঠিন লাগতেছে তাই না? একটু সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এখন আমরা জাস্ট চিন্তা করো যে আমার একটা পেন্ডুলাম আছে। পেন্ডুলাম না, এটা স্প্রিং কে চিন্তা করো। প্রথমে স্প্রিং, স্প্রিংটাকে আমরা টেনে বড় করছি। স্প্রিংটাকে যখন টেনে বড় করছি তখন স্প্রিংটাকে ছেড়ে দিলাম, বড় করে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে দেখবা স্প্রিংটা একবার পিছনে আসবে, আরেকবার সামনে যাবে, একবার পিছনে আসবে, আরেকবার সামনে যাবে। এটা রিপিটেডলি ঘটতে থাকে। যদি ঘর্ষণ বল বা অন্যান্য বল ক্ষয় না হতো তাহলে এটা আজীবনই ঘটতে থাকতো। একবার পিছনে যাবে, একবার সামনে আসবে, একবার পিছনে যাবে, একবার সামনে আসবে। এটা কি একটা পর্যাবৃত্ত গতি না? দেখো নির্দিষ্ট সময় পর পর কিন্তু সে একই দিক দিয়ে অতিক্রম করতেছে, এ কারণে একটা পর্যাবৃত্ত গতি। সে দেখো সামনের দিক দিয়ে পিছন দিক দিয়ে অতিক্রম করতেছে, আবার সামনের দিক দিয়ে অতিক্রম করতেছে, একবার পিছনে যাচ্ছে সামনে যাচ্ছে, মানে দুই পাশে সামনে পিছনে করতেছে। এই সামনে পিছনে চলাচল করতে দেখো, সামনে পেছনে চলাচল করে, যে কারণে হচ্ছে এটা একটা স্পন্দন বলে, যে কারণে এটাকে স্পন্দন বলে। আর সরল কেন? সোজা পথে চলাচল করতেছে সামনে পিছনে, এটাকে কি বলতেছে? যে কারণে সরল বলতেছে। তাই সরল আর স্পন্দন বুঝছি। এখন পুনঃস্থাপন বলটা কি বোঝায়? পুনঃস্থাপন বল হচ্ছে, সাপোজ আমি স্প্রিংটাকে টেনে বড় করছি, তখন স্প্রিংটা কি চাবে? তার আগের অবস্থানে ফিরে আসতে চায় না? এই যে স্প্রিংটাকে টানার পরে তার আগের অবস্থানে ফিরে আসতে চাই, এটাকে বলতেছে হচ্ছে একটা, যখন আমি স্প্রিংটাকে টান দিব তখন দেখবো যে হাতের মধ্যে একটা টান লাগতেছে, সে আগের অবস্থানে ফিরে আসতে যাচ্ছে। এই বলটাকে বলতেছে হচ্ছে কি? পুনর্স্থাপন বল। আবার যখন স্প্রিংটা আবার আগের অবস্থানে ছড়িয়ে আবার পিছের দিকে এরকম স্কুইজ হয়ে যায়, তখন কি সে আবার মাঝখানের অবস্থানে আসতে চায়। এই যে আবার সে মাঝখানের অবস্থানে আসতে যাচ্ছে, ওইটাকে কি বলতেছি? আসার যে প্রবণতা, ওইটার কারণে যে ফোর্সটা বা বলটা প্রয়োগ করা হচ্ছে সে নিজে থেকেই, এটাকে বলতেছে হচ্ছে পুনঃস্থাপন বল। ঠিক আছে, মানে হচ্ছে আগের পজিশনে আসার জন্য যে বলটা ক্রিয়েট হয়। ঠিক আছে, ওকে। তাহলে সরল স্পন্দন গতির জন্য আমার মাথায় রাখতে হবে কি? গতিটা সরল হইতে হবে, মানে হচ্ছে সরলরৈখিক। দ্বিতীয় যেটা মাথায় রাখতে হবে সেটাকে হচ্ছে স্পন্দন করতে হবে, মানে হচ্ছে সামনে পেছনে যেতে হবে। স্পন্দনটা সহজে মনে রাখবো কিভাবে? সামনে পেছনে যাবে। আরেকটা জিনিস কি, সামনে পিছনে যেতে যাচ্ছে ওটা পর্যায়বৃত্ত হবে। আর পুনর্স্থাপন বলটা কিভাবে মনে রাখবো? যে আমি যখন একটা টান দিচ্ছি তখন তো সে আগের অবস্থানে যাওয়ার জন্য একটা বল লাগবে, নাহলে তো সে যাবে না। ওই বলটাকেই বলতেছে হচ্ছে পুনর্স্থাপন বল। ওকে, এখন বলো তো, আমি যদি একটা দোলনাতে চড়ি, দোলনাটা বা একটা পেন্ডুলামের কথা যদি চিন্তা করি, পেন্ডুলামটা কি করে? সেও তো সামনে যায়, সেও পিছে যাচ্ছে, আবার সামনে যাচ্ছে, আবার পিছে যাচ্ছে, স্পন্দন হচ্ছে না? দোলনাও স্পন্দন হচ্ছে, আর হচ্ছে পেন্ডুলামও স্পন্দন হচ্ছে। আচ্ছা, এটাকে কি সরল স্পন্দন গতি আমরা বলতে পারি নাকি বলতে পারি না? এটা একটু তোমরা ভাবো। এটার আনসারটা আমি পরে দিব নেক্সট ক্লাসে।
তোমরা ভাবো যে এটা কি আমরা কি আসলেই বলতে পারি নাকি বলতে পারি না। যদি জেনে থাকো তাহলে কমেন্ট আউট করো। সো আশা করি সহজ স্পন্দন গতি তোমরা বুঝতে পারছো। আমরা নেক্সটে যাই। নেক্সটে আমরা এখানে দেখবো হচ্ছে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। এখানে বলা আছে কি স্কেলার রাশি হচ্ছে যে ভৌত রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে শুধুমাত্র মান জানলেই যথেষ্ট, আর কিছু জানলে না। আচ্ছা, এটা আমরা বুঝার চেষ্টা করি যে আসলে কি। আচ্ছা, তোমাকে যদি দোকানে গেলা, দোকানে যে এসে রে তোমাকে ভাই বললা, তুমি দোকানদারকে বললা ভাই আমাকে 1 কেজি আটা দেন। 1 কেজি আটা দিলেই তো দোকানদার বুঝে যাবে যে 1 কেজি আটা লাগবে, তোমাকে 1 কেজি আটা দিয়ে দিবে, আর কিছু তো বলাই লাগবে না। তাহলে 1 কেজি যে বললা, এটা পরিমাপটা বলার জন্য 1 কেজি বাদে আর কিছু বলা লাগছে? বলা তো লাগে নাই। তাহলে এই যে 1 কেজি, এই যে আমরা বলি 1 কেজি, এটা কি একটা স্কেলার রাশি। বা ধরলে বললা যে ভাই ঘরটার দৈর্ঘ্য কত, তো বললা যে দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। ঘরের দৈর্ঘ্য যদি 100 মিটার হয় না, ধরো মাঠের দৈর্ঘ্য, বললা যে 100 মিটার। এখন মাঠের দৈর্ঘ্য জানার জন্য 100 মিটারের বাইরে কি আর কিছু জানা লাগবে? না। এটা একটা স্কেলার রাশি। এখন আসো ভেক্টর রাশি কি। ভেক্টর রাশিটা হচ্ছে দুইটা জিনিস জানা লাগবে, একটা হচ্ছে মান আর এটা হচ্ছে দিক। স্কেলারে শুধু আমার জানা লাগবে হচ্ছে মান, ঠিক আছে? সরি, স্কেলারে শুধু জানা লাগবে মান, ভেক্টরে জানা লাগবে মান এবং দিক। আচ্ছা, মান এবং দিক কিভাবে জানা লাগবে? আচ্ছা, এটা কিভাবে বুঝে, মানে কিভাবে বুঝবা তুমি যে মান এবং দিক? সাপোজ ধরো তোমার বন্ধুকে বললা যে ভাই, আহ, বন্ধু, আমার স্কুল হচ্ছে আমার বাসা থেকে 2 কিলোমিটার দূরে। এখন তোমার বাসা জানে বন্ধু কোন দিকে, কিন্তু মানে তোমার বাসার অবস্থানটা জানে। ধরো যে তোমার বন্ধু তোমার বাসায় আছে, একটা তোমার বাসা আর এটা তোমার স্কুল। তোমার বন্ধুরে বললা যে ভাই আমার স্কুল হচ্ছে বাসা থেকে 2 কিলোমিটার দূরে। হ্যাঁ, তোমার বন্ধু কিভাবে বুঝবে যে স্কুলে যেতে পারবে? যেতে পারবে না। তোমার বন্ধু তো যেতে পারে এই দিক দিয়েও 2 কিলোমিটার, এই দিক দিয়েও 2 কিলোমিটার, এই দিক দিয়েও 2 কিলোমিটার। তখন তোমার বন্ধু কি তোমার স্কুলে পৌঁছাবে কখনো? পৌঁছাবে না। তো তোমার বলতে হবে যে আচ্ছা, আমার স্কুলটা হচ্ছে 2 কিলোমিটার দূরে, কিন্তু ওই উত্তর দক্ষিণ পাশে, অথবা উত্তর দিকে, পশ্চিম দিকে, অথবা আমার বাসার এই অ্যাঙ্গেলটা থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে আরেকটা তথ্য তোমাকে দিতেই হবে কোন দিকে আছে স্কুলটা, ওই দিকটা তোমার বন্ধুকে বলতেই হবে। এই জিনিসটা একটা ভেক্টর রাশি, যে আমার দুইটা জিনিস লাগতেছে, একটা লাগতেছে কি মান এবং দিক, যেমন হচ্ছে এইদিকে 2 কিলোমিটার দূরে। এই যে দুইটা জিনিস লাগছে, এটাকে আমরা কি বলবো? ভেক্টর রাশি। কোনো জিনিস মাপার জন্য যদি মানটা দিয়ে বলতে পারি, মান যেমন কি আয়তন পরিমাপ, কত সিসি অথবা কত লিটার, এটা কি বলতে পারো যে স্কেলার রাশি। কেজি স্কেলার রাশি। তারপর যদি তুমি বলো হচ্ছে আহ দৈর্ঘ্য পরিমাপ, স্কেলার রাশি। এখন ভেক্টর রাশি কিভাবে বুঝবো? ধরো ভেক্টর রাশি বলতে গেলে আমি একটা জায়গার অবস্থান বলতে যাচ্ছি, দিক বলতে হবে, এবং বলতে হবে কি কতটুকু দূরত্বে, ওটা বলতে পারো ভেক্টর রাশি। যেমন সরণ একটা ভেক্টর রাশি, আমরা পরে সরণ পড়বো। তারপর ত্বরণ একটা ভেক্টর রাশি, বেগও একটা ভেক্টর রাশি, ঠিক আছে? বল একটা ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি এগুলোর? কারণ এটা দুই দিকে। যেমন ধরো যে আমি একটা বস্তুকে বল প্রয়োগ করছি, সেটা কোন দিকে যাবে এটা জানার জন্য আমার অবশ্যই কতটুকু বল প্রয়োগ করছি আর কোন দিকে যাবে, মানে সরি, কোন দিকে যাবে ওটা একটা দিক জানা, আর কতটুকু বল প্রয়োগ করছি ওইটা বলে। এখন বল বলতে গেলে দুইটা জিনিস জানা লাগে, একটা হচ্ছে দিক আর একটা হচ্ছে মান, যে কারণে হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশির সবচেয়ে সহজ উদাহরণটা তোমাকে দিয়ে দিলাম, যে কোন দিকে যাচ্ছে, কোন দিকে যেতে হবে আর কতটুকু দূরত্ব যেতে হবে। দুইটা জিনিস লাগে, একটা মান লাগে আর একটা দিক লাগে। ভেক্টর রাশিকে অনেক সময় এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় বেশিরভাগ সময়, ঠিক আছে? হচ্ছে একটা ভেক্টর, এটাকে ভেক্টর রাশি। আর স্কেলার রাশিকে শুধু এই দ্বারা লেখা হয়। আর এর উপরে যদি এরকম একটা দিকের মতো চিহ্নটা থাকে, এটাকে ভেক্টর বলা হয়, ঠিক আছে? আচ্ছা, আশা করি ভেক্টর রাশি আর স্কেলার রাশি বুঝতে পারছো। তাও যদি কোনো কোয়েশ্চেন থাকে অথবা কনফিউশন থাকে, তোমরা কমেন্টে অথবা মেসেজে জানাতে পারো, ঠিক আছে?